আপনারা কেসটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ। সো উনি বলছিলেন যে 3 বছর আগে বা 4 বছর আগে কোন একটা কোম্পানি ভুলক্রমে তাদের একটা ফিক্সড অ্যাসেট আপনার হচ্ছে অ্যাকুইজিশন করেছিল, কিন্তু এটা রেকর্ড হয় নাই যে কোনো কারণে। তো এখন 3 বছর পরে এই ফিক্সড অ্যাসেটটা আবিষ্কার হয়েছে অডিটে, যে তাদের একটা অ্যাসেট আছে যেটা আসলে রেকর্ডে নাই। ফিজিক্যালি আছে কিন্তু হচ্ছে ইয়েতে নাই, ফিজিক্যালি অ্যাসেটটা আছে বাট রেকর্ডে নাই। তাহলে কি হতে পারে? আপনার কেসটা বুঝতে পারছেন? কি কি ভুল হয়েছে আপনার প্রথম কেসটা বুঝছেন কিনা, এবং কোন কোন আইএস এটাতে ইয়ে হবে, আপনার ইউজ হবে বলেন। কেউ একজন আনমিউট হয়ে সিম্পল একটু কথা বলেন আমার সাথে। আপনার না বুঝলে অসুবিধা নেই, আমি আমি বুঝাই দিব, বাট আনমিউটেড হতে পারেন যে কোনো একজন, সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনারা শুনতে পাচ্ছেন। অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে শোনা যায় না স্যার এখানে আমরা শুনতে আপনার। পাচ্ছি স্যার। হ্যাঁ, না শুনতে পাচ্ছেন, যে কোনো একজন আনমিউট থেকে কথা বলেন। এই যে আফতাব হোসেন কাজল, উনি কি আনমিউটেড আছে? কথা বলবেন, বা যে যে কোনো একজন আমার সাথে একটু কথা বলেন। জাস্ট আমি আপনি ইন্টারাকশন করব, অন্য কিছু না, আপনাকে জিজ্ঞেস করবো না কে করবে। না স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে তাহলে আফতাব মিউট করে দেন, আফতাব মিউট করে দেন। আনমিউটেড থাকেন হচ্ছে যিনি, উনি থাকেন এই যে আমাদের আহসান হাবিব, উনি কি কথা বলবেন? একজন আনমিউটেড হন, অন্যরা সবাই মিউট হয়ে যান। যিনি আনমিউটেড হবেন আমার সাথে একটু কথাবার্তা বলবেন, সিম্পল। মেসেজটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ওকে, তাহলে আফতাব আপনি মিউট হয়ে যান, হ্যাঁ, আর শুধু আমাদের মাহবুব বাসার আপনি আনমিউটেড থাকেন, হ্যাঁ। সো যেটা বলছিলাম আরেকবার রিপিট করি, মাহবুব খেয়াল করেন ভাই, আমি বলছি যে আমরা 3-4 বছর আগে আমাদের একটা কোম্পানি আমাদের হাতে এসে পড়লো, যে যে কোম্পানিটা তারা একটা গাড়ি কিনেছিল যেটার দাম হচ্ছে আপনার 50 লাখ টাকা একটা গাড়ি। সেই গাড়িটা কোনো কারণে কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ড করা হয় নাই, হোয়ারাস কোনো একটা ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টর গাড়িটা ইউজ করে। পরবর্তীকালে অডিটে যখন আমরা ফিজিক্যালি ভেরিফিকেশন করেছি অফ দ্য ফিজিক্যাল অ্যাসেট, তখন ওই ডাইরেক্টর বলছে যে কোম্পানির একটা গাড়ি আমার কাছে আছে কিন্তু কোনো বুকস অফ অ্যাকাউন্টসে নাই। তো এই ক্ষেত্রে আহ, আহ, আমরা কি সমস্যা হতে পারে? মাহবুব বোঝা গেছে? মাহমুদ, জি জি স্যার। জি স্যার। মাহমুদ। জি স্যার, মাহমুদ স্যার। জি, জি, জি। স্যার এখানে এখানে জি, আমি বলেন। যতটুকু জানি যে IS-16 যেটা ফিক্সড অ্যাসেট, এটা মিস গেছে। হুম, আর কিন্তু পুরো ক্যাপিটালটি আসছে। হুম। তো এখানে এই IS-16 এর ব্যর্থ হওয়ার কারণে কোথায় কোথায় ইম্প্যাক্ট পড়তে পারে বলেন তো? এই যে 3টা বছর, ধরেন এখন আমরা অ্যাকাউন্টস করছি হচ্ছে জুন 2024 এন্ডে, জুন 2024 এন্ডের অ্যাকাউন্টস আমরা করছি, জুন 2024। জুন 2024 শেষে আবিষ্কার করলাম যে জুলাই 1, 2020 থেকে জুন জুন সরি জুলাই 1, 2020 থেকে জুন 30, 2021, এই সময়ের ভিতরে একটা গাড়ি কেনা হয়েছিল যে গাড়িটা রেকর্ড হয়নি। এতে করে কোন কোন জায়গায় সমস্যা হয়েছে, মানে ইনকাম স্টেটমেন্টে না একটা হলো ব্যালেন্স শিটে? হুম, স্যার, এটা ব্যালেন্স শিটে হয়েছে। হুম। বিকজ ইনকাম স্টেটেও যদি আমরা যদি কোনো খরচ দেখানো দরকার ছিল, তো খরচ খরচ দেখানো হয়নি। আর ব্যালেন্স শিটের দুই সাইডেই সমস্যা আছে। একটা হলো যে ক্যাপিটালটা আনা হয়েছে, সেই ক্যাপিটালটা দেখানো হয় নাই, আর যে অ্যাসেটটা আছে সেটাও দেখানো হয় নাই। আচ্ছা, এখন দেখেন, ক্যাপিটাল না, আপনার একটু ভুল হচ্ছে। সেটা হচ্ছে আপনার প্রথম সমস্যা হচ্ছে যে আপনার অ্যাসেটটা রেকর্ড হয় নাই। অ্যাসেট রেকর্ড না হওয়ার কারণে আপনার এই যে 20, 21, 21, 22, 22, 23, 23, 24, এই যে 4 বছরের ভিতর 3 বছরে, এই বছরটা না হয় কারেক্ট করলাম, 3 বছরে আপনার হচ্ছে ফিক্সড অ্যাসেটটা আন্ডার আন্ডার ভ্যালুড ছিল অ্যাসেট। সঙ্গে সঙ্গে এই তিন ইয়েস স্যার। বছরের ডেপ্রিসিয়েশন না চার্জ করার কারণে ইনকাম স্টেটমেন্টে ইম্প্যাক্ট আছে। ট্রু আর ফলস? ট্রু স্যার। ইনকাম। আচ্ছা, তাহলে এইটাকে কারেক্ট করতে গেলে কোন আইএস অনুযায়ী করতে পারি বা কিভাবে করতে পারি, হ্যাভ ইউ এন আইডিয়া? স্যার আমি খালি IS-16 সম্বন্ধে একটু জানি, আর বেশি জানি না। আচ্ছা, আচ্ছা, এখানে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো, বাট অ্যাডভান্স বলে রাখি। এখানে IS-16 এর সঙ্গে আরেকটা আইএস আছে, সেই আইএসটার নাম হচ্ছে IS-8। IS-8-এ বলা আছে, আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা একটু অ্যাডভান্স দেখে রাখতে পারেন। সেটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট অ্যান্ড এরর। তার মানে অ্যাকাউন্টিং পলিসি কি ওই আইএসটায় বলা আছে, এবং এই আপনার তারপর হচ্ছে এরর, এবং হচ্ছে এখন আপনার
একটা এরর ঘটছে। কি এরর? 50 লাখ টাকার একটা গাড়ি যেটা কোম্পানির নামে রেকর্ডেড, মানে কোম্পানি থেকে টাকা গেছে, কিন্তু এইটা কোনো কারণে একটা মিসেলেনিয়াসলি ক্যাশটা চলে গেছে অন্য জায়গায়, কিন্তু রেকর্ড করে নাই। তাহলে কি হলো? এইটা আসলে মূলত এখন আপনার এইটা করতে গেলে প্রথম হচ্ছে ফিক্সড অ্যাসেটের যে কমে গেছে এইটাকে রেকর্ড করতে হবে, কিন্তু এটার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে গাড়িটা গত 3 বছর যাবত ইউজ হচ্ছে। তো এই গাড়িটা ইউজ করা, এই গাড়িটার লাইফ টাইম যদি 10 বছর হয়, তাহলে 50 লাখ টাকা ডিভাইডেড বাই স্টেট লাইন যদি ডেপ্রিসিয়েশন মেথড হয়, 10 বছরে 5 লাখ টাকা করে, প্রতি বছর 5 লাখ টাকা করে কম হচ্ছে দেখানো হয়েছে। অতএব ইনকাম স্টেটমেন্টে ইম্প্যাক্ট পড়ছে 5 লাখ টাকা, এবং প্রতি 3 বছর, এবং অ্যাসেটেও একটা সমস্যা হয়েছে। সো এইটা IS 16 এর সঙ্গে IS 8 দিয়ে কারেকশন করতে হবে। সো আমি কেন কথাটা বললাম যে IS 16 ইজ সো ইম্পর্টেন্ট, যে এটার প্রপারলি যদি আপনি রিকগনিশন মেজারমেন্ট না করতে পারেন, এই দেখেন, দ্য অবজেক্টিভ অফ IS 16 ইজ টু প্রেসক্রাইব দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর প্ল্যান্ট প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট PPE, প্রিন্সিপাল ইজ রিকগনিশন অফ অ্যাসেট। তাহলে যেটা কোম্পানি ভুল করছে, ওই যে 50 লাখ টাকার যে গাড়িটা কেনা হয়েছে, সেই গাড়িটা অ্যাজ অ্যান অ্যাসেট রিকগনাইজ করতে পারেনি, ফেইল টু রিকগনাইজ অ্যাজ অ্যান অ্যাসেট অফ দ্য কার। মানে এই গাড়িটার যে একটা ফিক্সড অ্যাসেট হবে, মানে এই গাড়িটার যে একটা ওভারঅল রিকগনিশন হবে, এবং সেই রিকগনিশন হয়ে এটা চলে যাবে অ্যাজ এ অ্যাসেট, অ্যাজ অ্যান অ্যাসেট, এবং এইটা অনুযায়ী সাবসিকুয়েন্ট যে আমি ডিটারমিনেশন অফ দ্য ক্যারিং অ্যামাউন্ট করতে হবে, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, এবং এই গাড়িটার কোনো ইম্পায়ারমেন্ট আছে কি নাই এটা চেক করতে হবে। কোনোটাই করা সম্ভব হয় নাই, যেহেতু অ্যাসেটটাই রেকর্ড, দি কোম্পানি ফেইল টু রেকর্ড দ্য অ্যাসেট। বোঝা গেল ভাই? এক্সাম্পলটা বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। স্যার তাহলে এটা আমার কি স্যার আমি স্যার একটা জানতে চাই স্যার, টোটালি তাহলে গাড়ি দিয়ে যে অথবা কোনো যদি কভার ভ্যান হয় একরকম, আর যদি কোনো হাইস হয়, এটা কোনো ইউজই তাহলে হয় নাই। না না, এটা ইউজ হয়েছে, আপনি কোশ্চেনটা বুঝেন নাই। ফিজিক্যালি ইউজ হয়েছে কিন্তু কোনো কারণে রেকর্ডটা হয় নাই। তাহলে এই যে ধরেন, তাহলে আপনার যদি ফ্যাক্টরির কোনো মেশিন যদি ফিজিক্যালি ইউজ হয়, আর জি স্যার। এইটা যদি রেকর্ড করতে ফেল হয়, তাহলে কি হবে? আমার সিওজিএস কে আন্ডার এস্টিমেট করা হয়েছে। কেন সিওজিএস কে আন্ডার এস্টিমেট করা হয়েছে বুঝাই দিই। ওই ইকুইপমেন্টটা ফ্যাক্টরিতে রেকর্ড করতে হতো। ফ্যাক্টরিতে রেকর্ড করার পরে আমি যখন বছর শেষে, যখন আমি ক্যালকুলেশন করতাম, বা মাস শেষে যখন ক্যালকুলেশন করতাম, আমার র মেটেরিয়াল কত দিতাম, লেবার কত দিতাম, ফ্যাক্টরি ওভারহেডের ভিতর আমরা দিতাম হচ্ছে ওই ফ্যাক্টরি ইলেকট্রিক বিল, গ্যাস বিল, ইউটিলিটি বিল, এগুলা পানি বিল হাবিজাবি দিয়ে, এরপরে মেশিনারিজের ডেপ্রিসিয়েশন আকারে ওইটা ঢুকানোর কথা ছিল। তো যেহেতু ওই মেশিনটাই রেকর্ড হয়নি, অতএব এটার ডেপ্রিসিয়েশনটাও কিন্তু ঢুকে নেই, ফলে সিওজিএস কে আন্ডার এস্টিমেট করা হয়েছে, কমানো হয়েছে লাস্ট 3 ইয়ার্সে। আর এই ক্লিয়ার। অ্যাসেটটা যদি হেড অফিসে ইউজ হতো, তাহলে যেটা হতো, আমরা প্রথমে সেলস মাইনাস সিওজিএস করে জিপি পেতাম, জিপির পরে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে আন্ডার এস্টিমেট করা হতো। যেহেতু গাড়িটা যদি হেড অফিসের কোনো ডাইরেক্টর বা কোনো হেড অফ ফাইন্যান্স বা হেড অফ সেলস ইউজ করে থাকে, তাহলে এই গাড়িটা আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসাবে, এই গাড়ির 10 বছরের লাইফ টাইম, তাহলে 10 ভাগের 1 ভাগ, 5 লাখ টাকা আমি হচ্ছে কম এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করছি। ফলে আমার অপারেটিং এক্সপেন্সের ভিতরে 5 লাখ টাকা কম রিকগনাইজ হয়েছে। তাহলে আমরা কারেকশন করতাম হচ্ছে এই এই ইনকাম স্টেটমেন্ট, এই সরি, আমাদের হচ্ছে কিভাবে কারেকশন করব সেটা আমরা IS 8 এর নেক্সট ক্লাসে দেখাবো। কিন্তু আজকে আমরা যে পয়েন্টটা এটা নিয়ে বুঝলাম, যে আমাদের উই ফেল টু রিকগনাইজ দিস কার অ্যাজ অ্যান অ্যাসেট, ফলে আমরা বছর শেষে ডেপ্রিসিয়েশনও চার্জ করতে পারি নাই, ক্যারিং অ্যামাউন্ট প্রপারলি আসে নাই, এবং এর ইম্পেয়ারমেন্ট নামে আরেকটা আইএস আছে, IS 36, এটাও আমরা হবে কি হবে না আমরা বুঝতে পারিনি। সো আমরা IS 16 যদি বলি, IS 16 এর মেইন প্রিন্সিপাল হচ্ছে অ্যাসেট রিকগনিশন, তারপর ডিটারমিনেশন ক্যারিং ভ্যালু অফ দ্য অ্যামাউন্ট, অর্থাৎ সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, তারপর ডেপ্রিসিয়েশন চার্জ এবং ইম্পেয়ারমেন্ট, এই জিনিসগুলো আমরা কভার করি। তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন আমরা চলে যাব যে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের সংজ্ঞা কি। খেয়াল করেন, প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট আর টেনজিবল আইটেম। আচ্ছা, আমরা অ্যাসেটের টেনজিবল, আপনারা যারা ITP নিবেন তাদেরও কিন্তু এই ধরনের ছোট্ট কোশ্চেন আসে, হোয়াট ইজ টেনজিবল অ্যাসেট, হোয়াট ইজ ইনটেনজিবল অ্যাসেট। তো যারা ITP পরীক্ষা দিবেন, কয়েকজন বলেন, যেমন বলতে পারেন, আপনি বলেন তো যে জিয়াউল ইসলাম আছে, বা যে কেউ একজন বলে যে ডেফিনেশন অফ টেনজিবল অ্যাসেট এর সংজ্ঞা দেন। আপনার একটা 5 মার্কসের টিকা আসছে বা 3 মার্কসের টিকা, বলেন।
যে অ্যাসেট গুলোর দৃশ্যমান ফিজিক্যাল অবস্থান আছে সেগুলোকে ট্যানজিবল অ্যাসেট বলা হয়। আচ্ছা, অ্যাসেট মূলত হচ্ছে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট, এটা একটা ভাগ। এটা হচ্ছে স্থায়িত্ব, ওই অ্যাসেটটার স্থায়িত্বের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এটা একটা ভাগ। আর প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট বা এই জায়গায় এসে, মানে যেগুলো হচ্ছে আমরা কি ফিক্সড অ্যাসেট এক কথায় বলি, তার ভিতরে ভাগ আছে তিনটা। একটা হচ্ছে বলা হয় ট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ যেটা আমরা স্পর্শ করতে পারি, যেমন ধরেন গাড়ি, ফ্যাক্টরি, বিল্ডিং, হেড অফিস বিল্ডিং, এগুলোকে ট্যানজিবল অ্যাসেট বলে। ইনট্যানজিবল অ্যাসেট কোনগুলো? ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে সফটওয়্যার, হ্যাঁ, তারপরে হচ্ছে কপিরাইট, পেটেন্ট, এগুলো। আর একটা আছে ন্যাচারাল রিসোর্সেস, লাইক আপনি একটা গ্যাসের খনি আবিষ্কার করছেন, গ্যাসের খনি এইটাও কিন্তু একটা আপনার অ্যাসেট, হ্যাঁ। সেই অ্যাসেটটা আপনি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, গ্যাসটা যতদিন পর্যন্ত খনিতে আছে ততদিন পর্যন্ত অ্যাসেট, বাট পরবর্তীকালে এটা যখন উঠাবেন, গ্যাস উঠায় উঠে আপনি বিক্রি করবেন, অথবা কয়লার খনি থেকে কয়লা উঠায় বিক্রি করবেন, তখন এটা আসলে আপনার সেলস রিকগনাইজ করবেন আর এটার অ্যাসেটটাকে ডিপ্লিশন করবেন। এটাকে বলে ডিপ্লিশন। তার মানে তিন রকম ঘটনা ঘটে। ট্যানজিবল অ্যাসেটের হয় ডেপ্রিসিয়েশন, এই যে একটু আগে দেখালাম ডেপ্রিসিয়েশন। ইনট্যানজিবলের অ্যাসেটের হয় অ্যামorটাইজেশন। আর ডিপ্লিশন হয় হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। তার মানে এখন তাহলে আপনাদেরকে যদি কোশ্চেন করি যে আপনার অ্যাসেটের ক্যাটাগরি কত, তখন বলবেন যে স্থায়িত্বের বেসিসে 1 বছরের কম সময়ের অ্যাসেটগুলোকে আমরা বলবো কারেন্ট অ্যাসেট, আর 1 বছরের উপরে যেগুলোর ইউটিলিটি আছে সেই সব অ্যাসেটকে বলবো নন কারেন্ট অ্যাসেট। এই নন কারেন্ট অ্যাসেটের ভিতরে আবার আছে আপনার হচ্ছে টেনজিবল, ইনটেনজিবল এবং ন্যাচারাল রিসোর্সেস, যেমন হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটা একটা ক্যাটাগরি। এটা হচ্ছে IS-16 ডিসকাস করা আছে। কিন্তু একটু আগে যে ন্যাচারাল রিসোর্সেস এর কথা বললাম, এইটা বলা আছে হচ্ছে কোথায় বলা আছে? আইএফআরএস, আইএফআরএস হচ্ছে 6 এর ভিতরে, ঠিক আছে। তারপরে ইনটেনজিবল অ্যাসেট কোথায় বলা আছে? IS-38 এর ভিতরে। তাহলে একটা জায়গায় আমি কতগুলো কথা বলে দিলাম যে আপনার অ্যাসেটের ভাগে বললাম কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, তারপর বললাম হচ্ছে আরেকটা ক্যাটাগরিতে হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট, ট্যানজিবল অ্যাসেট আর ন্যাচারাল রিসোর্সেস। ট্যানজিবল অ্যাসেটটা বলা আছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট IS-16 এর ভিতরে, আর আমাদের ইনট্যানজিবল অ্যাসেট আছে IS-38, আর IFRS 6 এ আছে হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, কিভাবে আপনি গ্যাস, কয়লা খনি এগুলো ইউজ করবেন। ইজ ইট ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? অনেকদিন পরে পড়াচ্ছি তো একটু স্লো মোডে যাচ্ছি, যে আপনারা যেহেতু অনেকদিন ধরে লেখাপড়ার ভিতরে নাই, অনেক গ্যাপ গেল, হ্যাঁ। ইজ ইট ওকে? স্যার আমরা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট কে তো ডেপ্রিসিয়েশন করব, আর ইনট্যানজিবল অ্যাসেট কে হচ্ছে অ্যামorটাইজেশন করব। আর হ্যাঁ, হ্যাঁ, ন্যাচারাল রিসোর্সটাকে কি করব বললেন, এটা একটু ডিপ্লিশন, ডিপ্লিশন, প্লিজ। থ্যাংক ইউ। ডিপ্লিশন বুঝছেন? DEPE, ডি, ডিপ্লিশন, DEPLETION, ডিপ্লিশন, বুঝতে পারলেন? জি স্যার। ডিইপি ডিপ্লেশন মানে কি স্যার, সেটা বুঝলাম না। ডিপ্লিশন মানে হচ্ছে আপনার ন্যাচারাল রিসোর্সেস আছে না, একটু আগে বললাম যে গ্যাস খনি। ধরেন আপনি তিতাস গ্যাসের কোম্পানি আপনি কাজ করেন, তিতাস গ্যাস, খেয়াল করেন, হ্যাঁ। এখন তিতাস গ্যাস বঙ্গোপসাগরে একটা গ্যাসে খনি পেলো, যে এখানে ধরলো যে এত মেট্রিক টন বা এত এত কিউবিক আপনার গ্যাস আছে, ধরেন ধরলো 1000 ইউনিট হচ্ছে গ্যাস আছে। তাহলে এটা আপনার অ্যাসেট, এটাকে বলা হয় ন্যাচারাল রিসোর্সেস। এই 1000 ইউনিট থেকে যদি কারেন্ট ইয়ারে 100 ইউনিট তুলেন, এই 100 ইউনিটকে বলা হয় ডিপ্লিশন। ইন অ্যাকাউন্টিং, ডিপ্লিশন রেফার্স অ্যাজ এক্সপেন্স ন্যাচারাল রিসোর্সেস। বোঝা গেল? জি ক্লিয়ার। বুঝতে পারছেন? ওকে, ওকে। জি। হ্যাঁ, একটু স্লো যাচ্ছি কারণ আপনারা যাতে ক্লিয়ার হন। ওকে, তাহলে আমাদের 16 ডিপ্লিশন নিয়ে আলাপ করব না, অ্যামorটাইজেশন নিয়ে আলাপ করব না, আমরা আলাপ করব শুধুমাত্র প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। এটার একটা সংজ্ঞা হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের পারপাস হচ্ছে প্রোডাকশন পারপাস ইউজ হয়, রেন্টাল দিতে পারেন, আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজ হয়। আর এটা একটা বড় কন্ডিশন হচ্ছে এই অ্যাসেটটা মোর দ্যান 1 ইয়ারের লাইফ টাইম হইতে হবে, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমরা দেখতে পারবো এটার আপনার রিকগনিশন আছে। আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে যে কোনো আইএস পড়তে গেলে আমরা কতগুলো জিনিস দেখবো। প্রথম হচ্ছে রিকগনিশন, তারপরে কি কি বলেন তো কেউ একজন, যে মনে আছে কিনা? আইডিবি পরীক্ষা এগুলো আসবে, কিন্তু সিম্পল অ্যাকাউন্টিং এ জেগে এই জিনিসগুলো চলে আসতে পারে। মানে আপনারা যারা আইটিপি দিবেন বা জেনারেলি প্রফেশনালি পড়ছেন, তাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। আমরা রিকগনিশনের পরে কি করি বলেন?
রিকগনিশনের পরে মেজারমেন্ট। হ্যাঁ, মেজারমেন্টের দুইটা ভাগ আছে, একটাকে বলে ইনিশিয়াল মেজারমেন্ট, পরবর্তীকালে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। হ্যাঁ, তাহলে প্রথমে রিকগনিশন, মেজারমেন্ট, তারপরে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্টে যেভাবে প্রেজেন্ট করে, তারপরে হচ্ছে ডিসক্লোজার। তাহলে কমন আইএস গুলোর চারটা জিনিস পাবেন, অনেকগুলাই সব নাই, অনেকগুলাই শুধুমাত্র রিকগনিশন, অনেকগুলাই শুধুমাত্র প্রেজেন্টেশন আছে, অনেকগুলাই শুধু ডিসক্লোজার আছে। বাট কমন আইএস গুলোতে আমরা যেটা পড়বো রিকগনিশন, মেজারমেন্ট, প্রেজেন্টেশন এন্ড ডিসক্লোজার বা নোট। বোঝা গেল? ওকে, তাহলে আমরা পেলাম যে রিকগনিশন অফ পিপি কিরকম হবে। প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের রিকগনিশনের ক্রাইটেরিয়া দুইটা, বড় তিনটা বলতে পারেন। হ্যাঁ, তিনটা বলতে পারেন। একটা হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট। এটার কেউ ব্যাখ্যা করতে পারবেন এর মানে কি? ফিউচার ইকোনমিক বেনিফিট দেখি কেউ বলতে পারেন কিনা। এটা থেকে আমরা ফাইন্যান্সিয়ালি ফিউচারে রিটার্ন পাবো। হ্যাঁ, তার মানে যে অ্যাসেটটা থেকে ভবিষ্যতে আপনি কোনো বেনিফিট পাবেন এরকম হইতে হবে। ধরেন আপনি একটা অ্যাসেট কিনলেন, আপনার দখলে নাই, আপনি এটার বেনিফিট নিতে পারলেন না। ধরেন আপনি একটা, লেটস সে আপনি একটা মোবাইল ফোন আপনার কোম্পানির জন্য কিনলেন, এটা লাইফ টাইম 3 ইয়ার্স। মোবাইল ফোনটা কিনে এনে আপনার অফিসে আসার আগেই আপনার ছিনতাই হয়ে গেল, তাহলে এটার কাগজটা আপনার হাতে আছে যে কিনেছেন, কিন্তু ফিজিক্যাল কন্ট্রোল আপনার নাই। ফলে ভবিষ্যতে এই ফোন আপনি ইউজ করতে পারবেন না, ভবিষ্যতে এটা ইউজ করে কোনো বেনিফিট পাবেন না। তার মানে রিকগনিশন অফ পিপি হতে গেলে ফিউচার ইকোনমিক বেনিফিট আপনার কন্ট্রোলে থাকতে হবে। এরপর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আপনার উপর চলে আসবে। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মানে ওই মোবাইল ফোনটা যে কিনে আনলেন, এইটার যে বেনিফিট, এখান থেকে যত আপনার ভবিষ্যতে যা যা আপনি ইন্টারনেট ইউজ করবেন, কল করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এই রিওয়ার্ডটা আপনি পাবেন, মানে আপনার প্রতিষ্ঠান। আর এই মোবাইল ফোনটা পড়ে যে ভেঙে গেল অথবা নষ্ট হলে রিস্কটাও আপনার ঘাড়ে। দোকানদারে যে বলতে পারবেন না যে ভাই মোবাইল কিনে ফেলছিলাম, কিনে ফেলে অফিসে নিয়ে যাওয়ার পরে হাত থেকে পড়ে যে ভেঙে গেছে, এই ভেঙে গেলে এই রিস্কটা আপনার, এটা দোকানদারের না। এটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় হচ্ছে যে রিস্কটা আপনার। আর একটা কি, কস্ট রিলায়েবলি মেজার, কস্ট রিলায়েবলি মেজারেবল। এটার মানে কি? কস্টটা রিলায়েবলি মেজারেবল মানে কি বলেন তো ভাই? কত খরচ হলো এটার পরিমাপটা সঠিকভাবে রাখা। ইয়েস। ধরেন আমি একটা তর্কের খাতিরে বলি, আপনার বন্ধু, আপনার বন্ধুর, আপনার একটা মোবাইল ফোন কোম্পানি আছে, সরি মোবাইল দোকান আছে, মোবাইল অ্যাক্সেসরি, মোবাইল এবং অ্যাক্সেসরি বিক্রি করে। এখন বন্ধুর কাছে গেলেন, আপনার অফিস থেকে, যে আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড থেকে আপনি গেলেন যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আইফোন কিনবেন, iPhone 16। এখন বন্ধুর দোকানে গেলেন, বন্ধু বলল যে বন্ধু গতকালকে আপনার রাতে আমার শিপমেন্ট হয়েছে, দোকানে কেবল প্রোডাক্ট ঢুকছে, আমি এটার বিল অফ, মানে বিল অফ এন্ট্রি বা বিল অফ এক্সচেঞ্জ পাই নাই, ডিউটি ক্যালকুলেশন হয় নাই, তোমার যেহেতু লাগবে তুমি নিয়ে যাও, আমি কালকে পরশু বা এক সপ্তাহের ভিতরে এটা কস্ট কত পড়ছে দেখলে আমি প্রফিট অ্যাড করে তোমাকে জানাই দিব। এখন কোশ্চেন হচ্ছে, ওই অ্যাসেটটা আপনি নিয়ে বাসায় চলে আসলেন, বা ওই ওই অ্যাসেটটা নিয়ে আপনি ওই মোবাইল ফোনটা কিনে আপনি চলে আসলেন অফিসে, কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট এটাকে রিকগনাইজ করবে না। কেন জানেন? কারণ এখন পর্যন্ত ওই অ্যাকাউন্টেন্ট জানে না যে আপনার কয় টাকা ভ্যালু আপনাকে দিতে হবে। সো তাহলে কি হবে, রিকগনিশন করতে গেলে আপনার ফিউচার ইকোনমিক বেনিফিট আপনার পেতে হবে, এটা এই নিশ্চয়তা থাকতে হবে। অন্য কেউ যদি, আপনি গাছ লাগাইলেন, ফল যদি অন্য কেউ খায়, তাহলে সেটাকে আপনি পিপি হিসেবে আনতে পারবেন না। এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আপনার কাছে হ্যান্ড ওভার হবে। আর এই অ্যাসেটটা, যে অ্যাসেটটা আপনি কিনছেন, অ্যাকোয়ার করছেন, ওইটার কস্টটা রিলায়েবলি মেজার হইতে হবে। বোঝা গেল ভাই? জি স্যার। কোনো কোশ্চেন সোফার? তো সেই কথাটাই বলা, দ্য কস্ট অফ অ্যান আইটেম অফ পিপি শ্যাল বি রিকগনাইজ অ্যাজ অ্যান অ্যাসেট ইফ অ্যান্ড অনলি ইফ it is probable that the future economic benefit associated with the item will be flow to the entity। তার মানে এই যে একটু আগে যে বললাম যে আপনার ইকোনমিক বেনিফিট আপনার দিকে আসবে, ফ্লো টু দ্য এন্টিটি, এক। দ্বিতীয় কথা, কস্ট অফ দ্য আইটেম ইজ রিলায়েবলি মেজার করতে হবে। আর রিকগনিশন প্রিন্সিপাল শ্যাল বি অ্যাপ্লাইড টু দ্য কস্ট অফ দ্য টাইম they are incurred, both the initially acquisition and construct of the PPE incurred subsequently after recognition। মানে আপনি যদি ভবিষ্যতে, আচ্ছা এখন আমি বলি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কেস স্টাডি বলি, এটা পড়বো না, বুঝাই বলি।
ধরেন আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি কেনার পরে এই গাড়িটার ফুয়েল, গাড়ি কিনে টেস্ট করার জন্য আসলেন। তো গাড়িটা টেস্ট রানে যাবেন, গাড়িটা দেখবেন চালায় ভালো কি মন্দ আপনি কি দেখে নিবেন। তো গাড়িতে আপনি বললো যে ঠিক আছে স্যার, আপনি গাড়ির শোরুমে গেলেন, আপনি টেস্ট রান করবেন, আপনি 10 লিটার তেল কিনেন। সো এই 10 লিটারের টাকাটা কি আমরা গাড়ির খরচের সাথে যোগ করব, নাকি এইটা আপনার পরবর্তীকালে ওপেক্স মানে অপারেটিং এক্সপেন্স হিসেবে 10 লিটার তেলের দাম দিব বলেন তো? যদি Impact স্যার আমি গাড়ির খরচের সাথে যাবে, গাড়ির সঙ্গে যুক্ত হবে স্যার। জি, আবার বলেন। কস্ট অফ অ্যাকুইজিশনে যাবে। আচ্ছা, তাহলে যিনি বললেন উনি নিশ্চয়ই বুঝে বলছেন, আমি ব্যাখ্যা করে বুঝাই দিই। কোনো একটা অ্যাসেট রেডি টু ইউজ মানে আপনি যখন রেডি টু ইউজের আগে সমস্ত খরচগুলোকে আপনি এখানে ক্যাপিটালাইজ করতে পারেন। যেমন আমি বললাম যে আপনি একটা কম্পিউটার কিনতে গেলেন, হ্যাঁ কম্পিউটার কিনতে গেলেন আইডিবিতে, তো এই যাওয়ার খরচটাও এই অ্যাসেটের ভিতরে ঢুকতে পারে, ঠিক আছে। কিন্তু এই কম্পিউটারটা আপনার অফিসে চলে আসছে, কালকের থেকে এই কম্পিউটারে ধরেন আপনার যদি ইয়ে লাগে, ধরেন কম্পিউটারটা সার্ভিসিং করলেন, হ্যাঁ আপনার সেটার জন্য 500 টাকা খরচ হলো, সেটা কিন্তু আর অ্যাসেটে অ্যাড করা যাবে না। একটা বিল্ডিং আপনি বানাচ্ছেন, খুব খেয়াল করেন, আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন আপনার হেড অফিসের জন্য। এই বিল্ডিংটা বানালেন হচ্ছে 2021 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। এই যে 2021-এর জুন থেকে জুলাই থেকে 2021-এর জুলাই থেকে 2024-এর জুন পর্যন্ত যতদিন কনস্ট্রাকশন করছেন, এর ভিতরে যত ইট ইট রড বালি সিমেন্ট মিস্ত্রির খরচ, ইভেন ব্যাংকের যদি এই বিল্ডিং করবার জন্য যদি ব্যাংকের কোনো লোন নেওয়া থাকে, সেই লোনের ইন্টারেস্টের টাকাটাও ওই অ্যাসেটের ভিতরে ঢুকাইতে পারবেন। কিন্তু যেদিন আপনার 30শে জুন ওভার হয়ে গেল, 1 জুলাই 2024, জুলাইয়ের 1 তারিখ 2024 সালে যখন আপনি এটা রেডি টু ইউজ মানে আপনি এখন ওই বিল্ডিং এ উঠে গেলেন, এরপর থেকে ওই বিল্ডিং এর যদি কোনো রকম ছোট্ট করে রং করতে হয়, হাবিজাবি টুকটাক কাজ করতে হয়, বা ওই বিল্ডিং এ কোনো ধরেন আপনি অন্য কোনো ছোটখাটো কাজ করলেন, এইগুলাকে ওই বিল্ডিং এর সাথে আর ক্যাপিটালাইজ করা যাবে না। এইটাকে সাবসিকুয়েন্ট কস্ট আকারে আপনি এটা ওপেক্সে ঢুকে যাবে। ইজ ইট ক্লিয়ার? Yes, তাহলে ইনিশিয়াল কস্ট কাকে বলে আপনি বলেন তো? এই ইনিশিয়াল কস্ট কি? একটা বিল্ডিং এর ইনিশিয়াল মানে একটা অ্যাসেটের ইনিশিয়াল কস্ট কোনটা আপনারা একটু বুঝায় বলেন। একটা স্যার অ্যাসেট গাড়ি পারচেস করার পরে এটা হুম যতদিন পর্যন্ত ইউজ করা শুরু না করবো আর কি, তার আগ হুম পর্যন্ত যত কস্ট হবে আর কি, সেটা ক্যারিং হুম কস্ট হোক, এটা ইনস্টলেশন কস্ট হোক, যে কোনো কস্ট হোক, এটা সব মিলেই একটা কস্ট অফ অ্যাকুইজিশন হবে আর কি asset এর। গুড গুড, থ্যাংক ইউ। আর সাবসিকুয়েন্ট কোনটা হবে? এই দেখেন, ডে টু ডে সার্ভিসিং, যেমন ধর আমি একটু আগে বললাম ডে টু ডে সার্ভিসিং ইটস আইটেম শ্যাল বি রিকগনাইজ ইন দ্য প্রফিট অ্যান্ড লস বিকজ জাস্ট মেনটেন, এটা মেনটেনেন্স খরচ, এটা কিন্তু আপনার পরে আর অ্যাসেটে ক্যাপিটালাইজ করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু কিন্তু এবার এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে ধরেন এই গাড়িটার লাইফ টাইম লেটসে আপনার গাড়িটার লাইফ টাইম 10 বছর, একটু আগে যে বললাম, কিন্তু 3 বছর পরে ওই গাড়িটার ইঞ্জিন আছে না, ইঞ্জিনটা মানে ইঞ্জিন বলি যেটা, এই ইঞ্জিনটা আপনার হচ্ছে চেঞ্জ করতে হইলো, তাহলে ওই খরচটা কি আমি মেনটেনেন্স খরচ দিব নাকি অ্যাসেটে যোগ করবো? মেজর কস্ট আপনি অ্যাসেট। এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই কোশ্চেন যে ছোটখাটো রেগুলার মেনটেনেন্স খরচ মেনটেনেন্স যাবে, কিন্তু ওভারঅল যদি বড় কোনো কস্ট আসে যেইটা ওই অ্যাসেটটার লাইফ টাইম বাড়ায় দিবে, এরকম যদি গাড়ির ইঞ্জিন চেঞ্জ করা মানে কি গাড়ির ডেফিনেটলি আরো লাইফ টাইম বাড়াবে, এটার সার্ভিস বাড়াবে, সেরকম হলে তখন আপনি এটাকে আপনার হচ্ছে অ্যাসেটে ক্যাপিটালাইজ করতে পারবেন। সো আমি কিন্তু অনেকগুলো স্যার জিনিস আমি একটু আপনাদেরকে, একটু ছোট্ট একটা স্যার কোশ্চেন অ্যাড করবো স্যার এখানে। প্লিজ প্লিজ করেন, প্লিজ ভাই করেন। এখন অনেক সময় দেখা যায় কিছু ব্যাংক বিল্ডিং কনস্ট্রাকশনে ফাইন্যান্স করে, এবং হুম শর্ত থাকে এরকম যে আপনার বিল্ডিং কমপ্লিট হওয়ার পরেও, বিশেষ করে যারা ব্যাংকে জব করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়, যদি এটা ব্যক্তি পর্যায়ে চলে যাচ্ছে, হয়তো কোনো ইনস্টিটিউশন না, তো ওনাদের হুম ইন্টারেস্টটা প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হয়ে লোন অ্যামাউন্টটা বাড়তে থাকে। ওনার বিল্ডিং হুম কমপ্লিট উনি ব্যবহার করছেন, ওনাকে শুধু প্রিন্সিপাল পেমেন্ট করতে হচ্ছে, কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে না। সো দেখা হুম যাচ্ছে যে বিল্ডিং থেকে উনি আয়ও করছেন এখন, হুম তো ওনার শুধু প্রিন্সিপাল অ্যাডজাস্ট হচ্ছে, কিন্তু ইন্টারেস্টটা প্রিন্সিপাল লোনের সঙ্গে অ্যাড হয়ে আবার লোন সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে হুম। লোনটা বাড়লো, তাহলে কি আমরা বিপরীত পার্শ্বে ওনার ওই পরিমাণ অ্যাসেট বৃদ্ধি করে দিব? আচ্ছা, এখানে একটু আগে দেখেন আপনি যে কথাটা বললেন
ধরেন আপনি পার্সোনাল হোক আর কোম্পানি হোক, আমি একই ধরে নিচ্ছি, ধরলাম উদাহরণটা এরকম যে আমি একটা লিজিং কোম্পানি বা একটা ব্যাংক থেকে লোন নিয়ে একটা অ্যাসেট তৈরি করছি। তো ওরা বলতেছে যে আপাতত প্রিন্সিপালটা দিয়ে যান আর ইন্টারেস্টটা ক্যাপিটালাইজ হয়ে পরবর্তীকালে ইনস্টলমেন্ট পেমেন্ট আকারে দিতে হবে। আচ্ছা, এখন ওইটা ক্যাশ ফ্লো, আপনি ইনস্টলমেন্ট এখন বেশি দিচ্ছেন, পরে কম দিচ্ছেন, শুরুতে বেশি বেশি পরে কম, যাই হোক আপনার যেভাবে হোক, ওইটা হচ্ছে ক্যাশ ফ্লো, ওইটা ক্যাশ পেমেন্ট, ওইটা নিয়ে আমার কোশ্চেন না। আমার কোশ্চেন হচ্ছে যে ওই অ্যাসেটটা যেদিন পর্যন্ত রেডি টু ইউজ, অর্থাৎ যেদিন পর্যন্ত আপনি চাইলে কালকেই এটা ইউজ করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন, রেডি টু ইউজ, এই পর্যন্ত ব্যাংকের যতটুকু লোন নিয়েছেন সেইটার যতটুকু খরচ এই পিরিয়ডের, সেইটা ওই অ্যাসেটের সাথে যোগ হবে। এরপরে আপনার ব্যাংক টাকা দেরি করে দিক, গ্রেস পিরিয়ড দিক, ব্যাংক টাকা লম্বা সময় রিপেমেন্ট, হোয়াট এভার দ্য কেস, যতদিন পর্যন্ত কনস্ট্রাকশন চলছে, বা এটাকে বলে কোয়ালিফাইং অ্যাসেট, টার্মটা খেয়াল করেন, কোয়ালিফাইং অ্যাসেট, অর্থাৎ কোনো অ্যাসেট যদি একাধিক বছর লাগে, মানে লম্বা সময় লাগে টু মেক ইট এ ইউজেবল কন্ডিশন, এটা যদি হয় তাহলে এটাকে বলে কোয়ালিফাইং অ্যাসেট, কোয়ালিফাইং টাইম। এই কোয়ালিফাইং অ্যাসেট যে পর্যন্ত আপনি রেডি টু ইউজ হচ্ছে না সেই পর্যন্ত খরচটাকে অ্যাসেটের সাথে অ্যাড করে অ্যাসেট ক্যাপিটালাইজ করবেন, যেটাকে আপনি মেজারমেন্ট করবেন অ্যাসেটের ভিতরে। কিন্তু যতদিন পর্যন্ত রেডি হয়ে গেল, আপনি এখন ব্যবহার করবেন কি করবেন এটা আপনার ডিসিশন, কিন্তু রেডি হয়ে গেছে, এখন থেকে আর 1 টাকা খরচে আপনি ওই অ্যাসেটে যোগ করতে পারবেন না। এইটার ফাইন্যান্সিয়াল খরচটা তখন চার্জ হবে হচ্ছে ইয়ে। কিন্তু পেমেন্ট আপনি পরে করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশন তো আপনার করে ফেলতে হবে। বুঝে গেছে ভাই? ওকে, এখন দেখেন সাবসিকুয়েন্ট কস্ট। জি, ক্লিয়ারলি ধারণা রাখেন, কোনো কনফিউশন নেই, পেমেন্ট পরে করেন, এটাতে আমার কোনো অসুবিধা নেই, ক্যাশ ফ্লোর ইস্যু। ক্যাশ ফ্লো একটা ভিন্ন জিনিস আর এক্সপেন্স একটা ভিন্ন জিনিস। এক্সপেন্স হচ্ছে, জি, দেখা এক্সপেন্স যাচ্ছে হচ্ছে স্যার আমার যে ওটা ইনকাম। ওই যে লোন অ্যামাউন্টটা প্লাস করে নেয় স্যার, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট দিয়ে লোন অ্যামাউন্টটা বাড়াই দেয়। আমি আমার হ্যাঁ, লাইবিলিটি ওটা ক্রিয়েট তো হলো লোনের এই হিসাব, আমি বিপদ। অ্যাসেটের কথা বলছি। লোনের হিসাব তো আপনার লাইবিলিটিতে যোগ করতেছে। দেখেন, খেয়াল করেন, আপনি একটু কনফিউশন হচ্ছেন, আপনার ভিতরে দুইটা জিনিস খেয়াল করেন। একটা হচ্ছে আপনি লোন নিছেন, লোনের টাকা এখন দিচ্ছেন না, ভবিষ্যতে দিবেন, তো আপনার লাইবিলিটি বাড়বে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কি করব, লোনের কত নিছি আমার ইম্পর্টেন্ট না, আমি একটা অ্যাসেট বানাচ্ছি, এই অ্যাসেটে আমি 100 টাকা দিছি, ব্যাংক থেকে 30 টাকা নিয়েছি, ওই ব্যাংকের 30 টাকা লোন ঠিক আছে, কিন্তু ব্যাংকের 30 টাকার জন্য আমি অ্যাসেট তৈরি করার সময়ের ভিতরে ইন্টারেস্ট অ্যাক্রু করছে 3 টাকা বা 5 টাকা বা 60 টাকা। আমি লোনটা তো লাইবিলিটি, কিন্তু ওই 60 টাকা যে ইন্টারেস্ট অ্যাক্রু করছে ডিউরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য অ্যাসেট, ওই 60 টাকা আমি এর সাথে ক্যাপিটালাইজ করব। লোন অ্যামাউন্ট ইম্পর্টেন্ট না, ঠিক আছে? লোন, বুঝতে পারলেন ভাই? জি জি, আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, বুঝতেছি আসলে। ওকে। আচ্ছা, এবার আসেন সাবসিকুয়েন্ট কস্ট। এটাকে সাবসিকুয়েন্ট কস্টের ক্ষেত্রে যেটা হবে, ফিউচার ইকোনমিক বেনিফিট, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, কস্ট রিলেটিভ মেজারমেন্ট, এটা আছে। আর হচ্ছে এই যে একটুকে বললাম, আপনার এক্সপেন্স হবে, ধরেন আপনি ওই যে বললাম গাড়ির ফুয়েল চেঞ্জ করছেন, এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করছেন, এরকম যদি হয় তাহলে এটাকে ডে টু ডে এক্সপেন্স চলে যাবে, ডে টু ডে সার্ভিসিং। আর রিপ্লেসমেন্ট অফ স্মল পার্টস, আপনার ব্রেক শু চেঞ্জ করছেন, এইগুলো চেঞ্জ করছেন। কিন্তু ওই গাড়ির যদি মেজর বা রিপ্লেসমেন্ট হয়, যেমন আমি বললাম যে আপনি সরাসরি আপনি ইঞ্জিন চেঞ্জ করলেন, তাহলে এটা অ্যাসেটে ক্যাপিটালাইজ হবে। ঠিক আছে? মেজর মেজর ইনস্পেকশন, রিপ্লেসমেন্ট অফ সার্টেন পার্টস বড় বড়, আর হচ্ছে প্ল্যান মডিফিকেশন। ধরুন আপনি বিল্ডিং আগে ছিল 10 তলা, আপনি এটার একটা লিফট বসালেন, আগে লিফট ছিল না, সরি 10 তলা বিল্ডিং তো লিফট ছাড়া চলবে না, ধরেন আপনার লিফট বিল্ডিংটা ছিল 5 তলা, কোনো কারণে আপনি শুরুতে লিফট অ্যাড করেন নাই, তো স্বাভাবিকভাবে এরপর আপনি লিফট যখন যোগ করবেন তখন কিন্তু আপনার ওইটা অ্যাসেট আকারে আসবে। ওই লিফটের খরচটা আপনি মেইনটেনেন্স হিসেবে দিতে পারবেন না, কারণ ওইটা হচ্ছে মেজর খরচ, তখন ওই লিফটেরটা আপনি ওই অ্যাসেটের সাথে ক্যাপিটালাইজ করবেন। এটা হচ্ছে মেজর মডিফিকেশন। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে, এটার অ্যান্সার আপনাদের কাছে আশা করি। আমার বইয়ে এটা আছে, আপনাদের যারা বই পেয়েছেন তারা জানেন, বা বই কিনেছেন যারা, এক্সাম্পল গুলো ছোট ছোট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ওয়ালটন অ্যাকোয়ার নিউ প্রেমিসেস, ওয়ালটন একটা অফিস স্পেস কিনেছে এট এ কস্ট অফ 2.5 লাখ টাকা। অন 1 জানুয়ারি 2020 সালে ওয়ালটন পেইড দ্য ফলোইং ফার্দার কস্ট ডিউরিং 31 ডিসেম্বর 2000, মানে জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31-এর ভিতরে সে এই খরচগুলো করছে। কস্ট অফ দ্য ইনিশিয়াল অ্যাডাপশন, মানে এইটা
আপনার কেনার জন্য কিছু কিছু খরচ হয়েছে 13,900। লিগাল কস্ট রিলেটিং টু দ্য পারচেজ, এই পারচেজ ডকুমেন্ট, লিগাল ফিজ, লয়ার ফিজ দিতে হয়েছে। মান্থলি ক্লিনিং কন্ট্রাক্ট, আপনার এই অ্যাসেটটা, আপনার বিল্ডিংটা যে কিনছেন এটার জন্য পরিষ্কার করার জন্য একটা ক্লিনিং কোম্পানির সাথে কন্ট্রাক্ট করছেন যে ভাই তুমি 1 বছর আমার এটা করবা, ক্লিন করবা, আমি 9,600 টাকা দিব। আর অফিস ফার্নিচার, তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করছে রিকোয়ার্ড হোয়াট অ্যামাউন্ট শুড বি অ্যাপিয়ার অ্যাজ এ কস্ট অফ দ্য প্রিমিসেস। এই যে প্রিমিসেসটা কিনলো, এই 2.5 লাখ টাকার সাথে নিচের চারটার কয়টা যোগ করবো, মানে অ্যাজ অ্যাপিয়ার ইন দ্য কোম্পানি স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বলেন। এই দুইটা আড়াই যোগ লাখ করবে 13,900 আর 1,200 টাকা। 13,900 আর 1,200 টাকা, ফাইন। তাহলে এই অফিস ফার্নিচার কেন যোগ করলাম না বলেন তো? স্যার ওই ফার্নিচার এটা চলে যাবে আরেকটা হেডে স্যার। আর একটা হেডে যাবে, ইয়েস। আর মান্থলি ক্লিনিং খরচ, এটা অ্যাসেট হবে না। এই দুইটা হচ্ছে অপারেটিং 2.5 লাখের সাথে প্রথম দুইটা যোগ হবে। আপনি একদম অ্যাবসলিউটলি বলছেন, থ্যাংক ইউ। আর এইটা যাবে ইনকাম স্টেটমেন্ট 9,600 ইনকাম স্টেটমেন্ট, আর 6,500 এটা আলাদা হেডে যাবে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের ভিতরে, আপনার অফিস ফার্নিচার নামে আলাদা যাবে। সো ভেরি ইজি, আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। একটা একটা মিনিট আপনি অ্যালাউ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো বোঝা গেল ভাই? বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে ফেলছি, ইনিশিয়াল মেজারমেন্ট বুঝে ফেলছি, সাবসিকুয়েন্ট মেজার। আচ্ছা, ইনিশিয়াল মেজারমেন্ট মানে কি বলেন তো? এটা কেউ আমাকে একটু সহজে বুঝে বলেন তো। এই যে কাজটা করলাম, এটা কি করলাম? এই কাজটা কি করলাম? এই যে রিকগনিশনটা করে দেখলাম কত টাকা আসবে, এটাকে বলা হয় ইনিশিয়াল মেজারমেন্ট। মানে আমি হিসাব করে বললাম যে এত টাকা আমার অ্যাসেটের দাম। তাহলে এই যে এখানে যে একটা, এই যে 2,65,100, দিস ইজ মাই ইনিশিয়াল মেজারমেন্ট। আমি হিসাব করলাম যে আমি এটা কস্টে, আমি এটাকে হিসাবে, এটা কস্ট প্রাইস কিনেছি 2,65,100, এটা আমার ইনিশিয়াল মেজারমেন্ট করে আমার কস্ট আসলো। এইটার তাহলে কি কি অ্যাড হইলো? ইট পারচেস প্রাইস প্লাস ডাইরেক্ট অ্যাট্রিবিউটেবল খরচ, মানে এই যে একটু আগে যে বললাম অ্যাডাপশন, লিগ্যাল চার্জ। তাহলে এটা বুঝলাম। সাবসিকুয়েন্ট মেজারমেন্ট মানে কি বলেন তো? এটার মানে কি? সাবসিকুয়েন্ট মেজারমেন্ট মানে কি বলেন? স্যার কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে এটা ডে টু ডে যেটা খরচ হয় মানে মেনটেন্যান্সের খরচ, এই কিছুক্ষণ না আগে না এটা বুঝে স্যার। না না, ওইটা তো আলাদা, ওইটা তো মেনটেনেন্স নিয়ে আলাপই করছি না। ওটা বাদ, আপনি বুঝতে পারেননি, এটা নিয়ে আমি আলাপ করছি না। একটু আগে সাবসিকুয়েন্ট করো যে অ্যাসেটটা করলাম, এক্সপেন্সটা এটা আমার ইনকাম স্টেটমেন্ট, এটা আমার কোনো ইস্যু না। তাতে আমি ডেপ্রিসিয়েশন সাবসিকুয়েন্ট পার্ট হবে স্যার সাবসিকুয়েন্ট। বলেন কি? ডেপ্রিসিয়েশন পার্ট। এক্স্যাক্টলি, ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু, কত টাকা আছে, এগুলো হচ্ছে। তার মানে এইখানে দুইটা মেথড আছে, একটাকে বলে কস্ট মডেল, একটাকে রিভ্যালুয়েশন মডেল। এর নাম শুনেছেন কে কে এই দুটা? স্যার শুনেছি। আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাসেটের, আপনি যিনি অ্যান্সার করছিলেন মেনটেনেন্স খরচ দিয়ে আমরা এখানে আলাপ করব না, ওইটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টের পার্ট। হ্যাঁ, আমরা এখানে আলাপ করব মূলত অ্যাসেট যেটা হলো, আমি এইটার কথা বলছি, মানে এই পার্টটার কথা বললাম, এই যে অ্যাসেটের পার্টটা, অ্যাসেটের পার্টটা। তো অ্যাসেটের পার্টটা সাবসিকুয়েন্ট মেজারমেন্টটা কি? দুইটা মেথডে হয়, একটাকে বলা হয় কস্ট মডেল। অ্যান এন্টিটি মে চুজ, আপনি চুজ করতে পারেন অ্যাকাউন্টিং মডেল, একটা হচ্ছে কস্ট মডেল। অ্যান এন্টিটি শ্যাল ক্যারি as an carry an asset at its cost less accumulated depreciation or any accumulated impairment। আর তার মানে সে যে টাকায় কিনেছে, ধরেন একটা গাড়ি কিনলো 50, একটা বিল্ডিং কিনলো 50 কোটি, একটা বিল্ডিং, লেটসে একটা বিল্ডিং কিনলো হেড অফিসের জন্য আপনার লেটসে আপনার 50,000 স্কোয়ার ফিট, 50,000 স্কোয়ার ফিটের স্পেস কিনলো 50 কোটি টাকা দিয়ে। তাহলে এই যে 50,000 স্কোয়ার ফিট 50 কোটি টাকা কিনলো, এইটা রিকগনিশনের দুইটা মেথড আছে। একটা মেথডে কস্ট মডেল, তার মানে আপনি সব সময় যেটা করবেন, এই 50 কোটি, আর এটা লাইফ টাইম যদি হয় 50 বছর, তাহলে 1 বছরের ডেপ্রিসিয়েশন কত হবে ভাই? 1 কোটি টাকা। 1 কোটি টাকা। তাহলে আপনি যদি বছর শেষে এরকম করেন, লিখবেন হচ্ছে যে বিল্ডিং 50 কোটি টাকা লেস
অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1 কোটি টাকা, তাহলে ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু হচ্ছে 49 কোটি টাকা। এই যে মেথড, এই মেথডটাকে বলা হয় কি মডেল? কস্ট মডেল। বুঝা গেল? দ্বিতীয় বছর শেষে কি হবে? দ্বিতীয় বছর শেষে হবে বিল্ডিং 50 কোটি টাকা লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2 কোটি টাকা, বুক ভ্যালু ক্যারিং ভ্যালু, হ্যাঁ এটা হচ্ছে একই, বুক ভ্যালু ক্যারিং ভ্যালু একই, 48 কোটি টাকা। তৃতীয় বছর শেষে কি হবে? বিল্ডিং 50 কোটি টাকা মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3 কোটি টাকা, বুক ভ্যালু অথবা ক্যারিং ভ্যালু হচ্ছে 47 কোটি টাকা। এইটাকে বলে কস্ট মডেল। এটা ক্লিয়ার যদি হন, তাহলে রিভ্যালুয়েশন মডেল কোনটা? রিভ্যালুয়েশন মডেল, an entity shall carry an asset at revalued amount. Revalued amount is fair value at the date of revaluation less the subsequent accumulated depreciation or subsequent accumulated impairment. ইম্পেয়ারমেন্ট নামে আরেকটা আইএস আছে, আইএস 36, এটা আপনাদের পড়াবো। তার আগ পর্যন্ত, এটা পড়ানোর আগ পর্যন্ত আইএস 16 বোঝার জন্য আমি আজকে ক্লাস শেষে আপনাদেরকে ইম্পেয়ারমেন্টের একটা ভিডিও আপনাদের দিব, এটা দেখে নিন। হ্যাঁ, একটু একটু মনে রাখেন, আমি দিয়ে দিব। তাহলে আপাতত ইম্পেয়ারমেন্টটা আমি কিছু বলছি না, বাট এটা আপনি ভিডিও দিয়ে দিচ্ছি। বাট এটুকু বুঝেন যে আপনি আগের যে ফর্মুলায় কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটার মেথডটার নাম কস্ট মডেল। আর রিভ্যালুয়েশন মডেল মানে, এটা মানে কি কেউ বুঝাতে পারবেন? বলেন তো একটু আমাকে কেউ। স্যার প্রতি বছরে আমি এন্ড অফ দা টাইমে আমার এই অ্যাসেটটা রিভ্যালুয়েশন অ্যামাউন্ট অথবা মার্কেট ভ্যালু কেমন হতে পারে সেই বেসিসে আমি এটাকে কস্ট নির্ণয় করবো, দেন আমার যে ডেপ্রিসিয়েশন সেটা মাইনাস করবো। আচ্ছা, আপনি অনেকটাই ঠিক বলছেন, বাট একটু প্রতি বছর করতে হবে এমন ম্যান্ডেটরি না। লিস্টেড কোম্পানিগুলো রিভ্যালুয়েশন করতে পারে 1-2 বছর পর পর। অর্থাৎ একটা লিস্টেড কোম্পানি যদি কোনো অ্যাসেট আপনি রিভ্যালু করতে চান, 2024-এ করছেন, তাহলে 25-এ করতে পারবেন না, 26-এ শেষে যে করতে পারবেন। মানে একটা রিভ্যালুয়েশন থেকে, একটা ভ্যালুয়েশন থেকে আরেকটা রিভ্যালুয়েশনের গ্যাপ হইতে হবে মিনিমাম 2 ইয়ার্স। তার মানে আসলে কোনো টাইম নাই, বলতে হবে যে পিরিয়ডিক, মানে সময় সময় আপনার অ্যাসেটের বাজার দর কত আছে। বাজার দরকে বলা হয় ফেয়ার ভ্যালু। এই যে দেখেন, an asset shall be carry an an entity shall carry an asset at its revalued price. Revalued amount is its fair value, তার মানে at the date of revaluation less accumulated depreciation। অর্থাৎ আপনি 3 বছর পরে, সরি 3 বছর পরে, আপনাকে 3 বছর পরে যদি 47 কোটি টাকা আপনার কস্ট মেথডে আছে, কিন্তু আপনি 3 বছর পর দেখলেন এই বিল্ডিংটার ভ্যালু আসলে 47 নাই, এই বিল্ডিংটার ভ্যালু 48 হয়ে গেছে, তাহলে 48 হবে আপনার হচ্ছে রিভ্যালুড অ্যামাউন্ট লেস 3 বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করছেন 3 কোটি টাকা। তাহলে 48 থেকে 3 বাদ দিলে কত হয়? সরি, সরি, আপনার মানে আপনার এই 50 কোটি টাকার অ্যাসেট হয়ে গেছে 52 কোটি টাকা। তাহলে 52 কোটি টাকা হচ্ছে পেয়ে গেলেন, এর থেকে 3 বছরের ডেপ্রিসিয়েশন চার্জ করছেন হচ্ছে 3 কোটি টাকা। তাহলে 52 থেকে 3 বাদ দিলে 49। তাহলে কস্ট মডেলে যেটার বুক ভ্যালু দেখাচ্ছেন 47 কোটি টাকা, ওইটাই রিভ্যালুড মডেলে মেবি 39, মেবি 47, মেবি 46। তার মানে কস্ট মডেল হচ্ছে কেনা মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সিম্পল হিস্ট্রিক্যাল কস্ট লেস অ্যাকুমুলেটেড অথবা লেস ইম্পায়ারমেন্ট। আর রিভ্যালুয়েশন মডেল হচ্ছে ওই অ্যাসেটটার বাজার দর কত, এটা বিবেচনা করাটাকে বলে রিভ্যালুয়েশন মডেল। বোঝা গেল? তাহলে স্যার বাকি যে রিভ্যালুড অ্যামাউন্ট যেটা আসলো এটা কি স্যার আমাদের ফিনান্সিয়াল পজিশনে আলাদা একটা হেড তৈরি করে নিয়ে শো করতে হবে যে এটা হ্যাঁ রিভ্যালুড এত টাকা প্লাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা আলাদা করতে হবে। এই একটা এক্সাম্পল আমি এখন দেখাই দিই, আপনার সুবিধা হবে। এইটা একটু বোঝার চেষ্টা করেন, এটা বুঝলেই বোঝা যাবে। একটা আমি 30 মিনিট আপনাদের এই স্লাইডটা একটু পড়ার কথা রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটু পড়েন। হ্যাঁ? বোঝা গেছে? রিভ্যালু মানে হচ্ছে, রিভ্যালু করলে আপনার দুইটা হইতে পারে, ক্যারিং ভ্যালু ইনক্রিজ করতে পারে, ইনক্রিজ অ্যাজ এ রেজাল্ট অফ রিভ্যালুয়েশন, আর ক্যারিং ভ্যালু ডিক্রিজ অ্যাজ অফ রিভ্যালুয়েশন। আপনি ওই যে একটু আগে বললাম যে 50 কোটি টাকার বিল্ডিংটা কিনছিলেন, কস্ট মডেলে প্রথম বছর 1 বাদ দেওয়ার পর 49, দ্বিতীয় বছর 1 বাদ দেওয়ার পরে 48, তৃতীয় বছর 1 বাদ দেওয়ার পর 47। ওই 3 বছর পরে এসে আপনি রিভ্যালু মডেলে বললেন আমি কস্ট মডেল থাকবো না, আমি রিভ্যালু করবো, আমি শুরু থেকে এটা পিরিয়ডিক্যালি 2-3 বছর পর পর রিভ্যালু করে দেখবো। তাহলে এই রিভ্যালু করলে
ওই 47 কোটি টাকারটা 48, 49, 50, 51, 52, 53, ইভেন 60ও হইতে পারে, ধরলাম তর্কের খাতিরে। আবার ওই 47টা কমে 45, 44, 43, 42 হইতে পারে। তার মানে রিভ্যালুয়েশন করে আইদার একটা অ্যাসেটের ভ্যালু ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে। ইনক্রিজ করলে কি হবে, একটু আগে যিনি বলছিলেন, ইনক্রিজ করলে অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে, আমাকে কেউ একজন বলেন তো, কি বলতে পারেন কিনা বলেন। অ্যাসেটের ভ্যালুটা বাড়বে আর রিভ্যালুয়েশন গেইন হবে। এক্স্যাক্টলি, এই দেখেন এই এক্সাম্পলটা দিয়ে বুঝাই দিই। রিভ্যালুয়েশন মডেল, an entity acquire an asset of PP for 50,000 which is depreciated 20 years, এই লাল দাগগুলো দিয়ে না, আপনারা যে স্ক্রিনে দাগ দেন না। an entity acquire an asset PP 50,000 টাকা which is depreciated over আপনার কত, আপনার 20 বছর, ঠিক আছে। আচ্ছা, তাই যদি হয় 20 বছর যদি হয়, আপনার ধরে নিলাম আপনার কথা অনুযায়ী, সো আপনার কি হবে, তাহলে একটা খেয়াল করেন যে আপনার এই 20 বছরে যদি হয়, তাহলে আপনাকে আপনার, আমি একটু একটা কলম, আপনার প্লিজ ইয়ে করেন না, আপনারা দাগাদাগি করেন না, আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ? খেয়াল করেন, আপনি 50,000 টাকা দিয়ে একটা ইয়ে কিনছেন, তাহলে 20 বছর লাইফ টাইম, খেয়াল করেন 50,000 টাকা কিনছেন, দিস ইজ আপনার অ্যাসেট, 20 বছর হবে। 3 years later দ্য অ্যাসেট ইজ রিভ্যালুড 60, তাহলে এটা কি বাড়লো কি কমলো, কি হয়েছিল বলেন তো, ঘটনা কি ঘটছিল? আপনি 50,000 টাকা ছিল, 50,000 ডিভাইডেড বাই 20, তাহলে কত প্রতি বছরে কত কত করে ডেপ্রিসিয়েশন চার্জ করছেন বলেন তো? 2.5K, 2,500 টাকা, রাইট অর রং? রাইট। রাইট। তাহলে কয় বছর পর? 3 বছর পর, 3 ইয়ার্সে তাহলে কতটুকু ডেপ্রিসিয়েশন চার্জ করছেন? 3 বছর ইন্টু 2,500 টাকা, হ্যাঁ, তার 2,500K, তার মানে হচ্ছে কত করছেন? 7.5, না? 7.5, তাহলে আপনার কত টাকা ছিল? 50 মাইনাস 7.5, তাহলে কত হবে? আপনার ছিল হচ্ছে 42.5, রাইট অর রং? রাইট। তাহলে সেই সেই জিনিসটা নতুন করে কত ভ্যালু আসলো? 60। তাহলে তাহলে কি হলো দেখেন, খেয়াল করেন, এখানে একটা মেথড, এখানে এটা বোঝার আছে। এখানে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে। একটাকে বলতে হবে হচ্ছে আহ, একটাকে বলা হবে হচ্ছে এই মানে 42.5 থেকে 42.5 থেকে বেড়ে এর যে কেনার খরচ 50, এই অ্যামাউন্ট পর্যন্ত যে অ্যামাউন্টটা, এটা কত? 7.5। এই 7.5 হচ্ছে আগে আপনি অলরেডি ডেপ্রিসিয়েশন চার্জ করছেন। তাহলে এই টোটাল অ্যাসেটের ভ্যালু হবে কত? 60। তাহলে ছিল কত? 50 প্লাস হচ্ছে 10, তাহলে যোগ করলে কত? 60 হয়ে গেল। তাহলে কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রতি বছর কি জার্নাল দিছিলেন? ডেপ্রিসিয়েশন ডেবিট 2.5 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করছিলেন 2.5, এরকম করতে করতে 3 বছরে দাঁড়াইছে কত? 7.5। এই 7.5কে 7.5 ছিল ক্রেডিট না ডেবিট? এই 7.5 ডেবিট না ক্রেডিট ছিল বলেন? ক্রেডিট। তাহলে এই ক্রেডিটটাকে ডেবিট করে ফেললাম, 7.5কে ডেবিট করলাম, আর 10,000কে বাড়ালাম, তাহলে কত হইলো? মোট হচ্ছে 60,000। আর তাহলে আপনার টোটাল গেইন আসলো কত? টোটাল গেইন হচ্ছে 17,500। এটাকে কি বলা হয়? রিভ্যালুয়েশন রিজার্ভ। বুঝা গেল? বুঝতে পারছেন? জি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে বলেন এই অ্যাসেটটার আজকের বুক ভ্যালু কত? এইটা রিভ্যালু করার পরে আজকের বুক ভ্যালু কত? রিভ্যালু করার পরের দিন বুক ভ্যালু কত? স্যার আগে 42,500 আর না না না, 17,500। ওরকম না, একদম সহজে বলবেন 60,000 লেস 0, মানে কোনো অ্যাকুমুলেটেড নাই, কারণ অ্যাকুমুলেট তো 7.5 ডেবিট হয়ে গেছে। তার মানে আজকে আসলে 60ই, মানে এই রিভ্যালুয়েট করার পরে আজকে আবার নতুন করে অ্যাসেটটার ভ্যালু হয়ে গেল 60, কারণ আপনার আগে যে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ওইটা তো ক্রেডিট করছিলেন, ডেবিট করে ক্রস করে ফেললেন, নালিফাই হয়ে গেল। অ্যাসেটের রেকর্ড ছিল 50, তার সাথে যোগ করলেন আরো 10, তাহলে এই 50 আর 10 যোগ করে 60 হয়ে গেল। তাহলে আজকে আফটার 3 ইয়ার্স ওই অ্যাসেটটা নতুন করে একটা ভ্যালু অ্যাজ এ রিভ্যালুড মডেল কত আসলো বলেন? 60,000 টাকা। 60,000 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? বলেন। 3 ইয়ার্স পরে কি এটার বুক ভ্যালু ই করবে হচ্ছে 60,000 টাকা? বুক ভ্যালু, রিভ্যালুড ভ্যালু, মানে বুক ভ্যালু আসবে রিভ্যালুয়েশন মডেলে কত? সহজভাবে বলতে পারি না স্যার, যে আমার ডেপ্রিসিয়েট করার পরে 42,500 টাকার অ্যাসেটটার এখন আপনি বাজার মূল্য 42,500, 60,000। জি 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 জি, 42,500 অ্যাসেটটা 60,000 হয়ে গেল। ঠিক আছে।
মানে এখন যখন আবার ডেপ্রিসিয়েশন করবে তখন কি 20 বছর ধরেই করবে? এখন হচ্ছে ইস্যু, এখন ইস্যু হচ্ছে না, এটা করবে না, এটা করবে যেহেতু অ্যাসেটের লাইফ টাইম তো আর বাড়তেছে না, তখন যেটা করবে এইটাকে বলা হয় প্রসপেক্টিভ মেথড। খেয়াল করেন, এটাকে কি বলা হয়? প্রসপেক্টিভ মেথড। তার মানে এখন তাহলে কি হবে, আমার 20 বছর ছিল, খেয়াল করেন 20 বছর ছিল না, 20 বছর, তার থেকে 3 বছর চলে গেছে, তাহলে আছে কত? 17 বছর। আমি কিন্তু খুব স্লো যাচ্ছি, আর বেশি কিছু বলবো না, অনেকদিন পর রোজা, আজকে 6 রোজা টোজা গেল, টায়ার্ড, আমি গতকালকে দেশের বাইরে আসলাম, আজকে এই পর্যন্ত বলাবো, কিন্তু 3-4টা ভিডিও দিব, আপনাদের দেখতে হবে, খুব মজা করে আমি পড়াচ্ছি। তাহলে নতুন করে অ্যাসেটের ভ্যালু আসলো 60, 60K ডিভাইডেড বাই 17, এটা দিয়ে ভাগ করে যা আসবে এটা হচ্ছে আপনার নতুন করে ডেপ্রিসিয়েশন হবে। বোঝা গেল ভাই? Yes, sir. ওকে। তাহলে আজকে মানে যেহেতু আপনাদের আইটিপি পরীক্ষা টরীক্ষা আছে, আমিও অনেকদিন পরে ঢুকলাম, অভ্যস্ততা নষ্ট হয়ে গেছে, প্রায় 1 মাস ক্লাস নেই না। আজকের ক্লাসটা এরকম থাকুক, নেক্সট ক্লাসটা গ্যাপ যাবে, কিন্তু তারপর থেকে আমরা ক্লাস মিস করব না, একটা শর্ত। আর বাই দিস টাইম এই দুইটা সপ্তাহে আমি ইম্পেয়ারমেন্ট আপনার আইএস, আপনি যেটা করবো আপনাদেরকে আমি সহজ করে দিই, আপনাদের সহজ করে দিই, আইএস 36 এটার ভিডিও দিব, ইম্পেয়ারমেন্ট এটা, আইএস আইএস 38 দিব, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ভেরি ইন্টারেস্টিং, সহজ বুঝাই দিব। আরেকটা হচ্ছে আপনার কি বললাম একটু আগে, আরেকটা দিব, এই দুইটা দিব, হ্যাঁ, ইম্পেয়ারমেন্ট এবং আইএস 36। আর এই দুটোই আপনাদের দিব, এটা দেখবেন। আর আইএস 16-এর আমার আগের ক্লাসগুলোর সুন্দর ছোট ছোট ভিডিও আছে, সেটাও দিয়ে দেবো। এই 3টা জিনিস আপনারা একটু দেখবেন। আর যারা আইটিপি পরীক্ষা দিচ্ছেন, আমি চেষ্টা করব, যেহেতু 10টা দিন, আমি কবে যেন পরীক্ষার ডেট বললেন ভাই, কি একজন বলছিলেন, মাহবুব সাহেব? 26 তারিখ স্যার, 26 তারিখ স্যার, 26 26 এপ্রিল। তারিখ স্যার। তাহলে 26 এপ্রিলের আগেই আমি 2-4 দিনের ভিতরে একটু অ্যানালাইসিস করে আইটিপি যারা ভালো ক্লাস নেয়, চার্টার অ্যাকাউন্টে আলাপ করে একটা প্রিপারেশন, বা এটা কিভাবে আপনারা ভালো প্রিপারেশন নিতে পারেন, আমি একটা ওভারঅল সেশন আপনাদের রেকর্ড করে দিয়ে দিব। অথবা যদি লাইভ করি তাহলে তো আপনারা গ্রুপেই লিংক পেয়ে যাবেন, আইদার লাইভ করবো অথবা রেকর্ডেড দিব, দিয়ে আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকের মতো শেষ করি আমরা। 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপর আবার জয়েন করবো, হ্যাঁ? মানে আগামী মঙ্গলবার হবে না, এরপর থেকে টানা আমরা বাদ বাকি 7টা ক্লাস টানা শেষ করব। এটা বড় গ্যাপ হয়ে গেল, সরি, এটা আসলে রোজা এবং বিভিন্ন কারণে, প্লাস আপনারা রিকোয়েস্ট করলেন একটা ক্লাস পিছালাম, আমরা এরপর রেগুলার করবো, হ্যাঁ? ইনশাল্লাহ। কিন্তু বাই দিস টাইম এডুকেশনের জন্য আপনারা থেমে থাকবেন না, আমি টুকটাক ভিডিওগুলো দিতে থাকবো, আগের রেকর্ড, এগুলো দেখতে থাকবেন, ঠিক আছে? So, আজকের মতো শেষ করি তাহলে। Okay, sir. Thank you. আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Thank you.